নির্বাচন কোনো কারণে যদি ঝুঁকির মধ্যে পড়ে, আমার জাতীয় নিরাপত্তা গভীরভাবে বিপন্ন। তারা যে লুটপাট করেছেন এ ব্যাপারে তার মুখ থেকে আমরা কিন্তু কোনো শব্দ কিন্তু শুনি না। নিশ্চয় তারা আগামী নির্বাচন কেন্দ্র করে তারা সরকারকে চাপে রাখতে চান, এবং গতকালকে 3 জন সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তারা সেখানে মারা গেছেন। এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এবং সেই পরিস্থিতির মধ্যে আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন কোনো কারণে যদি বিলম্বিত হয়, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। আমাদের অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জনকে বিনাশ করবার জন্য, সে অর্জনকে বিসর্জন দেবার জন্য, অর্জনকে নস্যাৎ করবার জন্য দেশের ক্ষেত্রে আমার চারিপাশে আন্তর্জাতিক পরিসরে অনেকে ভয়াবহভাবে তৎপর। সেজন্য আমি বলতে ইতিমধ্যে রোহিঙ্গা সংকট, পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন, এবং বাংলাদেশ এটা ভূ রাজনৈতিক একটা অর্থনীতি রাজনীতির সমর কৌশলের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সে কারণের জন্য বর্তমান সরকার কোনোভাবে তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। নির্বাচন যদি অনিশ্চিত হয়ে পড়ে, আমার জাতীয় নিরাপত্তা গত 53-54 বছরের জায়গায় সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে। নির্বাচন কোনো কারণে যদি ঝুঁকির মধ্যে পড়ে, আমার জাতীয় নিরাপত্তা গভীরভাবে বিপন্ন। এবং আমি আশা করতে চাই প্রধান উপদেষ্টা তিনি কোন বিবেচনার 3টা দলকে তিনি বিদেশে নিয়ে গেছেন, এটা ইতিমধ্যে তীব্র সমালোচনা আছে। কিন্তু আমি হয়তো এটুকু নিশ্চয় আশা করব, তার সফরের মধ্য দিয়ে তারা নিশ্চয় তারা আগামী নির্বাচন কেন্দ্র করে তারা সরকারকে চাপে রাখতে চান, হয়তো কোনো দলকে কোনো দল বসাবসির জন্য যারা নানা কর্মসূচির কথা দেন, যারা সমাবেশ করেন, বিক্ষোভের ডাক দেন, হয়তোবা এই সফরের মধ্য দিয়ে তারা তাদের মধ্যকার একটা বোঝাপড়া, এক ধরনের নতুন বন্দোবস্ত, এক ধরনের সমঝোতায় হয়তোবা তারা আসবেন। যদি এটা হয়, তাহলে প্রধান উপদেষ্টা বিমানে করে তাদেরকে উড়িয়ে তিনি যে একেবারে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে গেছেন, এবং রাষ্ট্রের অর্থ ব্যয় করে অথবা আসতে পারে মন্ডলীকে তারা নিশ্চয়ই যাদের ব্যাপারে বিতর্ক অনুসরণ করবেন, উপদেষ্টা মন্ডলীর কার্যকর উপদেষ্টা মন্ডলী করবেন। কারণ মানুষ যখন দুর্বল এবং অকার্যকর, তখন আসলে একটা কিন্তু নৈরাজ্যের জায়গাটা তৈরি হয়। তো এরকম, এবং বললেন কিভাবে নতুন ভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। কিন্তু মাহফুজ আলম যেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে যে তার বন্ধুরা, তার সহকর্মীরা, সহযোদ্ধারা, তারা কিভাবে বাবলু ভাই উল্লেখ করলেন, তারা গত 14 মাসে তারা যে অনিয়ম করেছেন, তারা যে তদবির করেছেন, তারা যে পদায়ন করেছেন, এবং তারা যে ঠিকাদারি ব্যবসা হাতে নিয়েছেন, বাবলু ভাই উল্লেখ করলেন তারা যে লুটপাট করেছেন, এ ব্যাপারে তার মুখ থেকে আমরা কিন্তু কোনো শব্দ কিন্তু শুনি। তো তার ফুলের বিড়াল মধ্যে নিশ্চয়ই এসব বিষয়ে নিশ্চয়ই আছে। তথ্য উপদেষ্টা হিসাবে তার দায়িত্ব ছিল, তিনি সত্যি সত্যি তিনি যদি তাদের প্রতি নিষ্ঠাবান থাকেন, তাহলে বাকি ফুলের বিড়ালগুলো তিনি সেখানে হাজির করবেন। রাজপথে যাকে আমরা গত 15-16 বছর ধরে আমরা প্রতিটা কর্মসূচির জীবন বাজি করে লড়ছি, আমরা কিন্তু একটা আগামী মধ্য দিয়ে আমরা বেহেশতে যাব বা কোন স্বর্গরাজ্য তৈরি করবো, এরকম চিন্তা আমরা করছি না। কিন্তু এটা চিন্তা করছি, বাংলাদেশ মানুষ তার ভোটের অধিকার পাবে, গণতান্ত্রিক অধিকার পাবে, এবং এই অক্টোবরের 15 তারিখের মধ্যে জাতীয় সমঝোতার সনদ আমরা স্বাক্ষর করতে চাই, নির্বাচন করবেন। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও সেই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ পরোক্ষভাবে একটা বড় ভূমিকা সম্ভবত পালন করবে। আওয়ামী লীগের ভোটার, তার কর্মীরা, তার সমর্থকরা, এবং তারা কি বিএনপিকে ভোট দেবে, তারা কি গণতন্ত্র মঞ্চকে ভোট দেবে, অথবা তারা কি অন্য কোনো দলকে ভোট দেবে, কি করবে আমরা জানি না। কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থেকেও অর্থাৎ নির্বাচনী ফলাফলের তার সমর্থক ভোটারেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হয়তোবা। আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোর মধ্যে আমি অঙ্গীকার করতে পারি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ
আপনাদের এই দাবিগুলোকে আমরা আমাদের নির্বাচন ইশতেহার এটাকে আমরা যুক্ত করব এবং অন্যান্য দলকেও সেভাবে আমরা যুক্ত করার কথাটা বলবো।